আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুই রাষ্ট্রপ্রধানের শিডিউল না মেলায় কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সমতার ভিত্তিতে তা উন্নয়নের চেষ্টা করা হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করাই এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী সোমবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৫৭ জন প্রতিনিধি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৭ সেপ্টেম্বর ডক্টর ইউনূস সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। এবারে নিরাপত্তা এবং প্রেস সব মিলিয়ে হবে ৫৭ জন। টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। গত ৩ দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখনও অনেক পথ বাকি। লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ধৈর্য ধরে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সিরাজগঞ্জে এনায়েতপুরে বিএনপির আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান। সিরাজগঞ্জে শরীফুল ইসলাম ইন্নাকের সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। একটি আদর্শ স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের শহীদদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভার রূপ নেয় জনসভায়। লন্ডন থেকে তারেক রহমান যখন ভার্চুয়ালি যুক্ত হন, তখন লোকে লোকারণ্য এনায়েতপুরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে যেদিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। বেগম খালেদা জিয়া সরকারের আমলে কৃষকের ৫,০০০ টাকা কৃষি ঋণ মওকুফের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের রাজনীতি করে। বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু রাজনৈতিক অধিকারই নয়, মানুষের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, শুধু রাজনৈতিক
মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে নেতাকর্মীদের মানুষের আস্থা অর্জন করতে কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। ক্ষমতায় গেলে তাঁত শিল্পের প্রসারে বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বসবাস ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চাপে দেওয়ার সংস্কার নয়, সংস্কার টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা না বললেও তিনি বলেছেন, নির্বাচন দেরি হলে তা হবে গণতন্ত্রের জন্য হুমকি। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব। 5ই আগস্টের পালাবদলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সংস্কারই টেকসই হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার আহ্বান জানান তিনি। আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন। নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, তবে সেটা কতদিনের তা খোলাসা করেননি তিনি। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। সংবিধান পরিবর্তন কিংবা সংশোধন নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন মির্জা ফখরুল। পাবলিক কনসেনসাস তো আছেই, সেই সঙ্গে আপনার আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা, আর তা নাহলে বর্তমান এক্সিস্টিং যেটা আছে তার সঙ্গে যদি আপনি করতে চান তার সেটাও সম্ভব। অ্যামেন্ডমেন্ট আপনি করতে পারবেন না এমন তো কোনো কথা নেই, কিন্তু সেটাও আলোচনা করে যেটা আমি সেই জন্য যে কথাটা আমি বলেছিলাম আর কি, যে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনটা হোক। আনসার বিদ্রোহ, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব। এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অভিজ্ঞতার অভাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করে ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দা রেফাত আহমেদ।
শীঘ্রই সংসদ নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাবনা পাঠাবেন বলে তিনি জানান। শনিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগে সব ধরনের দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বিচারপতি। আইন অনুষ্ঠানে আইন উপদেষ্টা, বিচারক নিয়োগ সহ বিচার বিভাগের সংস্কার আনার কথা পুনর্ব্যক্ত করেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেবার পর প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করে নতুন দক্ষ প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই হবে সংস্কারের মূল লক্ষ্য। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। এতে বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। প্রধান বিচারপতি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগেও দুর্নীতি রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। আমরা দেখেছি চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে। প্রধান বিচারপতির অভিভাষণে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। আইন এবং বিবেক দিয়ে কাজ করতে বিচারকদের প্রতি অনুরোধ জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মামলা আর্জি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। আপনাদেরকে কেন করেছিলেন? আপনার এটা দায়িত্ব না, আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না। আপনি শুনে রিজেক্ট করে দেন, শুনে রিজেক্ট করেন, সমস্যা নাই। আপনি শুনবেনই না, আপনারা এগুলি একটু বিবেচনা করেন। আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর অনেক বিচারক এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল আছে, যা চলমান থাকলে সবার কাছে ভুল মেসেজ যাবে। বিষয়টি দেখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দুর্বলভাবে কাজ করছে, তাই এই সরকারের সফল হওয়ার আভাস মিলছে না। শনিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা। এখনও সংস্কারের কোনো রূপরেখা আসেনি জানিয়ে রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা আরও বলেন, জনগণের প্রত্যাশা উপলব্ধি করতে পারছে না এই সরকার। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা আছে, তাই রাতারাতি পরিবর্তন সম্ভব হচ্ছে না। হাসানুর শাওনের রিপোর্ট। যারা দুঃসময়ের কণ্ঠস্বর ছিলেন তাদের স্বপ্ন ও বাস্তবতার হিসেব কষতেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এই আলোচনা। রাজধানীতে বিআইআইএসএস অডিটোরিয়ামে আলোচনার বক্তারা তুলে ধরেন বিগত সরকারের সময়কালে নানা জুলুম আর নিপীড়নের খতিয়ান। তুলে নিয়ে বন্দি রাখবে কেন এভাবে মাসের পর মাস, বছরের পর বছর? ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারের আমলা দিয়ে রাষ্ট্রে পরিবর্তন আনা সম্ভব না। প্রত্যেকের চাহিদা মেটাবেন এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে। এই প্রত্যাশাকে গিয়ে এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা ভাই। ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে? আমার কাছে মনে হয় নাই। আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে এটাতে আছি। সংস্কার করেন আপনারা, আমরা আপনাদের পাশে থাকতে। সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না। আরম্ভ করছেন,
তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। বক্তারা আরও বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। গণতান্ত্রিক সংবিধান, এটা যদি আমাদের লক্ষ্য হয় যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব কেবল। ক্ষমতার অপব্যবহার করে আবার কেউ যাতে দানবে পরিণত না হতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রাখার তাগিদ দেন বক্তারা। আমরা যদি নৈতিকতা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতারও অপব্যবহার হবে। নৈতিকতা ব্যবহার করি যাতে আমরাও দানবে পরিণত না হই। এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক ঐক্যমত নিয়ে সংস্কারকে এগিয়ে নিতে হবে। যেমন ধরেন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন, এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছেন। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে আরও সক্রিয় হওয়ারও তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ব্যবসায়ী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সালমান এফ রহমানের মতো দুর্নীতিবাজরা ব্যাংক থেকে সব টাকা নিয়ে গেছেন। ফলে এখন সাধারণ ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না। এছাড়া নায়েবে আমির সকলকে দুর্নীতি থেকে দূরে থেকে সৎ পথে ব্যবসা করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা ব্যাংক খাত সংস্কার সহ দুর্নীতিমুক্তভাবে ব্যবসা করার নিশ্চয়তার দাবি জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার সাবেক সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল সজল আনসারী। রাজধানীর রাজশাহীতে শনিবার রাত 8:30টায় গুলশানে বেগম জিয়ার বাসভবনে যান তিনি। বিএনপি চেয়ারপারসনের সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আনসারী। জানান, মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতেই তিনি এসেছিলেন। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে শক্ত আছেন। এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেত্রী। সবসময় তিনি দেশের মানুষের কথা ভাবেন। এজন্যই বিগত স্বৈরাচারী সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল। এ সময় দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান সাংবাদিক আনসারী। আমি ওনাকে আজকে দেখতে এসেছিলাম, ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। তো উনি আলহামদুলিল্লাহ, উনি অসুস্থ কিন্তু তারপরে ওনার মধ্যে আমি মানসিক স্ট্রেংথ দেখতে পেয়েছি, মনোবল দেখতে পেয়েছি। উনি মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, মমত্ববোধ আজকের এই আলোচনার মধ্যেও ফুটে উঠেছে। ওনাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে এইভাবে নিঃশেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল বিগত ক্ষমতাসীন সরকারের, এবং সেই কারণে আজকে তাকে এই অবস্থার শিকার হতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের স্মরণে আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। আশুলিয়ার শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে 2024-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, শহীদদের যে আত্মত্যাগ তা কাজে লাগাতে হবে। স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত্মারা এখনও দেশে অবস্থান করছে। তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের শোষণ আর বঞ্চনার ক্ষোভ থেকেই স্বৈরাচার পতনের আন্দোলনে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আগামীর বাংলাদেশ, জনগণের ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠায় নাগরিকের ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন কোনো দলের নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন। তাই রাষ্ট্র সংস্কারের প্রতিটি ক্ষেত্রে সাধারণ জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার দাবি করেন তারা। বক্তারা বলেন, ভবিষ্যতে যাতে কেউ আর একদলীয় শাসন কায়েম করতে না পারে সেজন্য অবিলম্বে সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিরাত মাহফিল 2024। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া মহানবীর জীবনের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশ ভারত সম্পর্ককে ইতিবাচক পর্যায়ে রাখতে বাংলাদেশের সদিচ্ছা প্রকাশে অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এবার পূজায় প্রতিবেশী দেশটিকে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। কিন্তু 1.5 মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে দুর্গাপুজো উপলক্ষে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল সরকার। এক বিবৃতিতে আগামী মঙ্গলবারের মধ্যে রপ্তানিকারকদের আবেদনের আহ্বান জানায় বাণিজ্য মন্ত্রণালয়। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান নেতারা। সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক বশির আহমেদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম কাজী। সভায় ফখরুল ইসলামকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে জীবন গঠন করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান ইসলামী বক্তারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বাংলাদেশি ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত আয়োজিত সিরাতুন নবী মাহফিলে এই আহ্বান জানান তারা। মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় এবং অঞ্চল সভাপতি আব্দুল হালিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মসজিদ বিলকিসের ইমাম ও খতিব শাইখ হাসান। উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান সহ বিশিষ্টজনেরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাই ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।